তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য। নির্বাচন খেলা আর হবে না। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর শত শত সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান। দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের মরণোত্তর বিচার দাবি। দেশে বন্ধ বিদেশি চ্যানেল, ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে আইন, বলছেন তথ্যমন্ত্রী। এবার আরেক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। 3 মাসে হাতিয়ে নিয়েছে 212 কোটি টাকা। পরিচালক সাইফুল 2 দিনের রিমান্ডে। এবং মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এখন মোংলা বন্দরে জেটিতে। খালাসের পর নদীপথে আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। লন্ডন প্রবাসী 700 থেকে 800 নেতাকর্মী নিয়মিতই টাকা পাঠান জামায়াতে ইসলামীর ফান্ডে। টাকা আসে বিভিন্ন এনজিওর নামেও। 2013 সালে হেফাজতের নাশকতা এবং 14 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের মূল যোগানদাতা ছিল জামাত। সম্প্রতি জামাতের 9 নেতাকর্মীর রিমান্ড শেষে এসব তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বুলবুল রেজা রিপোর্ট। 22 বছর জোটবদ্ধ থাকার পর যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো দলটির এখন দৈন্যদশা। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সংগঠনটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে। পুলিশের দাবি তারা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলেন। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে এবং তারা যে প্রায় 700 থেকে 800 মানুষ তারা একসাথে 2003, 2004, 2005 সালে তারা লন্ডনে পাঠিয়েছে। এরা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা একটা মোটামুটি ফান্ড পাঠায়। তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। বিএনপির যে আন্দোলন যে কথা হয় সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয় ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। বিদেশ থেকে আসা অর্থ আর কোন কোন কাজে ব্যবহৃত হয় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসেই জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। হেডেকটা হলো যদি সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত হয়, সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালে নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান নেতাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকেই ভিড় ছিল বিএনপির নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপিপন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো। এই যে মাস থেকে বোধহয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। সংবিধান পরিবর্তনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আশা করি বিএনপির নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন,
দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। আমাদের সমস্ত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কা আগে ভাগেই নির্বাচনে অংশ না নেয়ার চিন্তা ভাবনা করছে বিএনপি। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এছাড়া আলাদা অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনের মতো আন্দোলনেও ভরাডুবি হবে বিএনপির। ফখরুল সাহেবের বাক চাতুর্য কল্পনা বেশ কিছুদিন ধরেই আসছে নির্বাচন ইস্যুতে নানা বিষয়ে সরব বিএনপি। এরই প্রেক্ষিতে শনিবার নিজ বাসায় ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। গত 13 বছরে কোনো নির্বাচনে বিএনপির গণজোয়ারের দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। এদিকে চাঁদপুরে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, নিজেদের অপকর্মের কারণেই জনবিচ্ছিন্ন বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অযৌক্তিক দাবি সরকার মেনে নেবে না বলেও সাফ জানান তিনি। দুর্নীতি এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কিনা এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। সংবিধান মেনেই আসছে নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান। এমন দাবি করেন ক্ষতিগ্রস্তদের পরিবার। প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যের লাশ কোথায় সেই তথ্য জানতে চান পরিবারের সদস্যরা। একই সাথে তদন্ত কমিশন গঠনের দাবিও করেন তারা। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন ওইসব পরিবারের সদস্যরা। ষাটোর্ধ লায়লা আঞ্জুমান, স্বামী ফ্লাইট সার্জেন্ট তোফাজ্জল হোসেন। বিয়ের 1.5 বছরের মাথায় ক্যান্টনমেন্ট থেকে নিখোঁজ হন তিনি। লায়লা শুনেছেন তথাকথিত বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমানের সময়ে তার স্বামীর ফাঁসি হয়েছে। স্বামীর কবরের খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছেন লায়লা। আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার বিয়ে হয়েছে। আমার বাচ্চা তখন 6 মাস। আমার বাচ্চা তো বাবা বলে ডাকতে পারে না, বাবা দেখে নাই, বাবার আদর পায় না। সবচেয়ে বেশি কষ্ট আজকে আমি বলতে পারি না তোর বাবার কবরটা এই জায়গায়। শুধু লায়লা নন, তার মতো শত শত পরিবার শনিবার সকালে হাজির হন জাতীয় প্রেস ক্লাবে। আলোচনা সভা পরিণত হয় শোক সভায়। একটা গার্মেন্টসে আমি চাকরি নেই, আমার বলতে কোনো লজ্জা নাই। আমি কর্ম করেছি, আমি পরিশ্রম করেছি। আমার দাদা বাড়িতেও আমার মা ঠাঁই পায়নি। সবাই আমার মাকে কুলঙ্কার বলতো। সে তার স্বামীকে হারিয়েছে, সে একজন অলক্ষা মহিলা, এভাবে তাকে অপমান দেওয়া হয়েছে। 1977 সাল, রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান। সেপ্টেম্বরের শুরুর দিকে বিমান বাহিনীতে ঘটে অভ্যুত্থানের ঘটনা। সেই অভ্যুত্থান দমনের নামে ফায়ারিং স্কোয়াডে ফাঁসিতে ঝুলিয়ে প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করা হয়। কিন্তু সেই লাশগুলোর কবর কোথায় তা কেউ জানে না। আলোচনা সভায় সংহতি জানান বিভিন্ন পেশার অনেকেই। বক্তারা বলেন, একদিকে তাদের যেমন হত্যা করা হয়েছে, তেমনি অন্যদিকে পরিবারগুলো পায়নি সরকারি সহায়তা। জিয়াউর রহমান আদর্শহীন মানুষ, মানুষকে বিশ্বাস করতেন না, তার সঙ্গীকে বিশ্বাস করতেন না, কর্নেল তাহেরের মতো লোককে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন শুধু নিজেকে এবং নিজের স্বার্থকে। বক্তারা জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন। ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে, এই ধরনের নজির কিন্তু সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। খুনি জিয়া কর্তৃক ফাঁসি দেওয়া তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন করা দরকার। খুনি জিয়াউর রহমান তার দূষররা ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র করে হত্যা করেছে। পরবর্তীকার তাদেরকে জাহান্নামে দাও। আমিন আমিন আমিন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আগামী 4 অক্টোবরের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের আরেকটি অংশ। একই সময়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক বাবু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রচারকারী উভয়েরই। এদিকে সিদ্ধান্ত কার্যকর করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে। এহসান জুয়েলের রিপোর্ট। টেলিভিশন খুললেই বেশ কিছু চ্যানেলের পর্দা জুড়ে সবকিছু অদৃশ্য, নেই হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি খেলার সম্প্রচারও। 1 অক্টোবর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে না বিদেশি চ্যানেলগুলো। গত 13 সেপ্টেম্বর সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন সহ সম্প্রচার করা যাবে না কোনো বিদেশি চ্যানেল। বিদেশি চ্যানেলগুলো সেই বিশেষ ব্যবস্থা না রাখায় পুরোপুরি সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। তবে শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় কেবল অপারেটরদের দুটি সংগঠন। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে আগামী 4 অক্টোবর মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আলাদা একটি সংবাদ সম্মেলনে অ্যাটকোর সিনিয়র সহসভাপতি জানান, আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়ের। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর তারা সম্প্রচার বন্ধ করে। মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। সকালে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। নদীপথে এগুলো আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। গত 2 সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল 11:30টার দিকে মোংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর দুপুর 12:30টার দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। 10টা বুকে এবং 2টা ইঞ্জিন আছে এবারের শিপমেন্টে। আশা করি আজকে বা আগামীকালের মধ্যে আমাদের পুরোপুরি ডিসচার্জিংটা শেষ হবে। চলতি মাসে আর কোনো জাহাজ নাই মেট্রো রেলের, আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেলের জাহাজ হতে পারে। নৌপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরা দিয়াবাড়ি ডিপোতে। 8টা রেলওয়ে কোচ এবং 4টা ইঞ্জিন। এটা ফ্লাড বার্জে ডিএমসিসির বার্জ ক্যারিয়ার আছে জাপানি কোম্পানির, ওই বার্জে চলে যাবে এখান থেকে। প্রথম গত 31 মার্চ এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রো রেলের 6টি কোচ নিয়ে মোংলা বন্দরে আসে। এরপর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত 5 মে এমভি ওশান গ্রেস জাহাজে 6টি বগি, 20 জুলাই এমভি হরিজন 9 জাহাজে 10টি বগি ও 2টি ইঞ্জিন, 12 সেপ্টেম্বর 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আর শনিবার এমভি এসপিএম ব্যাংকক ভিড়েছে 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে। সময় সংবাদ, মোংলা। রাজধানীর মিরপুরে নিখোঁজ হয়েছে 3 কিশোরী। তারা বাড়ি থেকে কাউকে না জানিয়েই নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পরিবারের দাবি, জাপান নেয়ার কথা বলে একটি চক্র পাচারের চেষ্টা করে। আর এ ঘটনায় এক টিকটক সেলিব্রিটি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করত নিশা, স্নেহা ও বিনা। সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায়, তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এই বন্ধুর সাথে। মাঝে মাঝে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখত। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে 3 জনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায়, বাসা থেকে নিশা 6.5 লাখ টাকা ও
সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। 2-3 মাস আগে থেকে মানে বলতেছিল যে এই ছেলেটা বিদেশে লোক পাঠায়, বৃহস্পতিবার থেকে তো 3 জন একসাথে নেই। স্নেহার মায়ের দাবি, বাসা থেকে 18,000 টাকা স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে। সাথে নিয়ে গেছে শিক্ষাগত কাগজপত্র। নিশার মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে। আত্মীয় স্বজন জানান তরিকুল নারী পাচারকারী চক্রের সদস্য। কলেজের ডিরেস পয়রা ও বাসা থেকে কলেজের নাম কইরা বাইর হয়েছে। নিশা যে মেয়েটা ও একটু চঞ্চলতা, সে বলছে যে আমরা জাপানি কোরিয়ান ভাষা শিখবো। পুলিশ বলছে অভিযান চালিয়ে এরই মধ্যে অভিযুক্ত আইটি এক্সপার্ট তরিকুলকে তার 2 বন্ধু সহ আটক করা হয়েছে। তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট, সে হচ্ছে এই যে নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। আমরা এই কানেকশনটাও দেখার জন্যই তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। নিখোঁজ 3 বান্ধবী টিকটকারদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 মাসে কেবল কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের 212 কোটি 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। প্রতারণার মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড 2 ধরনের সদস্য পদের ফাঁদে পা দেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212 কোটি 45 লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। মে, জুন, জুলাই এই 3 মাসেই শুধুমাত্র টাকা আমানত সংগ্রহ করছে অলমোস্ট 200 কোটি টাকার মতো। এটাকে জায়েজ করার জন্য আরও অনেক কিছু তাদের মানে করার প্ল্যান ছিল, যেমন রিং পে, নগদ বিকাশের মতো ওদের এই রিং পে করার প্ল্যান ছিল। তারপর টিকেটিং, ইভ্যালির মতো কমার্স সাইট, মানে এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শীতাতপ নিয়ন্ত্রিত রেফার কন্টেইনার সংকটে বাংলাদেশ থেকে চিংড়ি এবং অন্যান্য মাছসহ হিমায়িত পণ্য রফতানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে এসব পণ্য পাঠাতে কমপক্ষে 500-এরও বেশি রেফার কন্টেইনার প্রয়োজন। তার বিপরীতে কন্টেইনার মিলছে অর্ধেকেরও কম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টসের পর বাংলাদেশ থেকে রপ্তানির তালিকায় রয়েছে চিংড়ি, সামুদ্রিক মাছসহ হিমায়িত পণ্য। এজন্য সাধারণ কন্টেনারের পরিবর্তে বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত রেফার কন্টেনার ব্যবহার করা হয়। কিন্তু রেফার কন্টেনারের সংকটে হিমায়িত পণ্য রপ্তানিকারকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 300 কন্টেনার পাই, তাহলে বাংলাদেশের যে হিমায়িত চিংড়ি আমরা রপ্তানি করে থাকি সেটা কখনো বাধাগ্রস্ত হবে না। বাংলাদেশ থেকে বর্তমানে গলদা চিংড়ি রপ্তানির ভরা মৌসুম। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাগদা চিংড়ি রপ্তানির মৌসুম। এই অবস্থায় সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত খালি রেফার কন্টেনার রপ্তানিকারকদের কাছে পৌঁছে দিতে অফডকগুলিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত ডিপুতে সেগুলো নিয়ে যায় এবং রপ্তানিকারকদের প্রিমিসিসে সেগুলো পাঠানোর ব্যবস্থা করে, যাতে রেফার কন্টেইনারের হিমায়িত মাছ বা অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করতে কোনো সমস্যা না হয়। বন্দরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে খালি রেফার কন্টেনার মংলা বন্দরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। এমটি কন্টেনার যেহেতু মংলাতে যাচ্ছে না বা যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী যাচ্ছে না, ওই জন্যই সংকটটা তৈরি হয়েছে মংলা বন্দরে। আমরা সেই কাজটা আরও দ্রুত করব, যাতে দ্রুত রিফার কন্টেনারগুলো অফডকে আসে এবং অফডক থেকে যে হিমায়িত পণ্য বিদেশে রপ্তানি হয় তা যাতে সহজতর হয়। 3000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী রেফার কন্টেনার রয়েছে 1250, আর খালি রেফার কন্টেনার প্রায় 400। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
আলু উৎপাদনে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সামলাতে হিমাগারে মজুত করা প্রতি কেজি আলুর বিপরীতে 9 টাকা ভর্তুকি চায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সাথে 4% সরল সুদে রুগ্ন হিমাগার শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ পুনঃতফসিল সহ 10 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। হরিপদ সাহা রিপোর্ট। গত বছর খুচরা বাজারে হঠাৎ আলুর কেজি ছাড়ায় 40 টাকা। দামের হ্রাস টানতে কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। ভালো দাম আর রাসায়নিক সারে সরকারের ভর্তুকিতে চলতি বছর বেশি পরিমাণ আলু চাষ করেন কৃষক। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ মেট্রিক টনের মতো, সেখানে উৎপাদন হয়েছে 1,14 লাখ মেট্রিক টন। খুচরা বাজারে বর্তমানে 22 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও কোল্ড স্টোরেজে দাম 10 টাকার নিচে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে হিমাগার মালিকদের সংবাদ সম্মেলনে বলা হয়, বিক্রি বাড়াতে না পারলে মজুদ আলুর 20 লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার কেন 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপন্ন কম হবে। আলু উৎপন্ন কম হলে আলু কম থাকবে, বাজার চড়া থাকবে, কোনো সময় মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু রপ্তানিতে 20 থেকে বাড়িয়ে 30% পর্যন্ত নগদ প্রণোদনা করা, উৎসে কর প্রত্যাহার সহ 10 দফা দাবি জানান ব্যবসায়ীরা। যে আলু হিমাগারে মজুত আছে সেই আলুর উপর আর্থিক সহায়তা প্রদান কল্পে সরকার কর্তৃক প্রতি কেজি 9 টাকা ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তাব করছি। রুগ্ন হিমাগার শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 4% সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পূর্ণ তফসিলকরণের জন্য প্রস্তাব করছি। চালের ওপর চাপ কমাতে আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। সারা বাংলাদেশের হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।